বাংলাদেশের সরকারের এখন বোধহয় খতিয়ে দেখা উচিত যে এরা কি কোনো আন্তর্জাতিক চক্রের সঙ্গে সংযুক্ত হয়ে মালয়েশিয়ায় বসেই আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আইএস বা ইসলামিক স্টেটের ভাবধারায় অনুপ্রাণিত হলো, নাকি এরা বাংলাদেশের আইএস ভাবধারার ইসলামিক স্টেট ভাবধারার কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে আগে থেকে এই কাজ করছিল। তাদের আসলে উগ্রবাদী চিন্তায় বা মতাদর্শে অনুপ্রাণিত করলো কারা? বাংলাদেশি কোনো সংগঠন নাকি আন্তর্জাতিক কোনো সংগঠন? মালয়েশিয়ায় ৩৬ জন বাংলাদেশি শ্রমিককে জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেদেশের সরকার গ্রেফতার করার পর থেকেই মালয়েশিয়ার পত্রপত্রিকায় এই খবরটি শিরোনাম হয়ে আসছে। মালয়েশিয়ার সরকার একদিকে যেমন খুব উদ্বিগ্ন হয়ে পড়েছে যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি শ্রমিকদের দেশ মালয়েশিয়ায় এরকম একটি গ্রুপ ধরা পড়ল, যেই গ্রুপটিকে তারা সরাসরি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস এর মতাদর্শের অনুসারী বলে মনে করছে। মালয়েশিয়া সরকার মনে করছে যে এই গোষ্ঠীটি নিজেদের কমিউনিটির ভেতরে অর্থাৎ বাংলাদেশি অন্যান্য শ্রমিকদের ভেতরে উগ্রবাদী মনোভাব ছড়িয়ে দিচ্ছিল এবং এরা মূলত প্রস্তুত হচ্ছিল বাংলাদেশের বৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য। এখন মালয়েশিয়ার পত্রপত্রিকায় প্রকাশিত খবরগুলো পড়লে বোঝবার উপায় নেই যে কোন বৈধ সরকারকে উৎখাতের জন্য এরা প্রস্তুত হচ্ছিল, মানে পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারকে উৎখাতের জন্য এরা কাজ করছিল নাকি বর্তমান ইউনূস সরকারকে উৎখাতের জন্য কাজ করছিল। আইএস এর মতাদর্শে, ইসলামিক স্টেটের মতাদর্শে অনুপ্রাণিত এই শ্রমিকদের গোষ্ঠীটি। বাংলাদেশ সরকারের তরফে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি। মালয়েশিয়া সরকার যে ৩৬ জনকে গ্রেফতার করেছে তার ৫ জনের বিরুদ্ধে তারা সেদেশেই সন্ত্রাসবাদ বিরোধী আইনে অভিযোগ এনেছে এবং তাদের বিচার কাজ শুরু করতে যাচ্ছে। আরও ১৬ জনের বিরুদ্ধে মালয়েশিয়া সরকার আরও তদন্ত করতে চায়। বাকি ১৫ জনকে মালয়েশিয়া সরকার তাদের দেশ থেকে বহিষ্কার করেছে। তার মানে ধারণা করা যায় সেই ১৫ জন বাংলাদেশে ফিরে এসেছে। বাংলাদেশে ফিরে আসার পর সরকার এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে কিংবা অধিকতর তদন্ত করছে কিনা সেটা জানারও কোনো সুযোগ এখন পর্যন্ত হয়নি, কারণ বাংলাদেশ সরকারের তরফে কোনো মন্তব্য নিয়ে এসে আমি দেখছি না বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমে কোনো খবর হয়েছে। সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল রীতিমতো বিবৃতি দিয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই বাংলাদেশি সন্ত্রাসী গোষ্ঠীর গ্রেফতার হওয়া সম্পর্কে তার প্রতিক্রিয়ায়ও বাংলাদেশের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা পররাষ্ট্রমন্ত্রীর কোনো তথ্য বা কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত জানা যায়নি। বাংলাদেশে যেই সরকার অর্থাৎ ইউনূস সরকার এখন ক্ষমতায় আছে সেই সরকারের বয়ান অনুযায়ী আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার বাংলাদেশে জঙ্গিবাদের নামে আসলে ইসলামপন্থী রাজনৈতিক নেতা কর্মীদেরকে দমনে কাজ করে গেছে। বাংলাদেশে আজকে যখন আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি তখন মনে রাখতে হবে ২০১৬ সালের ১ জুলাই, মানে আজ থেকে ঠিক ৯ বছর আগে এই দিনে হোলি আর্টিজান বেকারিতে এক হামলায় ১৭ জন বিদেশি সহ ২২ জন নিহত হয়েছিল উগ্রপন্থী বা জঙ্গিদের হামলায়। এরপর শেখ হাসিনা সরকার কোনো রাগঢাক ছাড়াই তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে বাংলাদেশের জেলায় জেলায় অভিযান পরিচালনা করে এবং তখন কাউন্টার টেরোরিজম এবং র্যাবের অভিযানে সরকারি হিসেবেই বলা হয় যে ৭৩ জন নিহত হয়েছিল এবং পুলিশ এবং র্যাব সহ সরকারের তরফ থেকে দাবি করা হয় যে ২০১৬ সালের ১ জুলাই ওই হামলার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেশব্যাপী অভিযান এবং কঠোর অবস্থানের কারণে জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে আসে। মনে রাখতে হবে বাংলাদেশে ১৯৯৯ সালের মার্চ মাসে উদীচীর সমাবেশে হামলার পর থেকে অনেকগুলো জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। রমনা বটমূলে হামলার ঘটনা ঘটেছে, ব্রিটিশ হাই কমিশনারের উপর হামলা হয়েছে, ২১শে আগস্টের গ্রেনেড হামলায় আগের বিচার এবং আগের তদন্ত অনুযায়ী জঙ্গি হামলার সম্পৃক্ততা পাওয়া গেছে। এই বাংলাদেশে এছাড়া নানা ব্যক্তিবর্গের ওপর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে লেখক, ব্লগারদের ওপর লাগাতার হামলা ঘটেছে জঙ্গি হামলা নামে, যেগুলোর সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। আর ২০১৬ সালের ১ জুলাই
মুম্বাই হোলি আর্টিজানে জঙ্গি হামলায় একসঙ্গে 17 জন বিদেশিকে হত্যার ঘটনা সারা পৃথিবীতে আলোড়ন তুলেছিল। শেখ হাসিনা সরকারের এই নিয়ে কোনো রাগঢাক ছিল না যে তারা জঙ্গি হামলা দমনে, জঙ্গি তৎপরতা দমনে তৎপর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একরকম জিরো টলারেন্সে এই বিষয়ে অভিযান চালিয়ে যাচ্ছে, গ্রেফতার চালিয়ে যাচ্ছে এবং তাদের অভিযানে জঙ্গিদের বাহিনীর ক্ষয়ক্ষতির খবরও সাধারণত শেখ হাসিনার আমলে লুকানো হতো না। তবে এখন যে সরকার ক্ষমতায় এসেছে, 5ই আগস্টের পর থেকে আমরা দেখেছি যে জামিনে মুক্ত হয়ে এসেছেন কমপক্ষে সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী 3 শতাধিক ব্যক্তি, যারা নানা রকম জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগের মামলায় অভিযুক্ত হিসেবে কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। এদের মধ্যে বেরিয়ে এসেছেন এমনকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানিও। আনসারুল্লাহ বাংলা টিমকে শেখ হাসিনার আমলের পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বলতো যে তারা আল কায়েদার সমর্থক এবং এই আনসারুল্লাহ বাংলা টিমই লেখক ব্লগারদের ওপর হামলাগুলো পরিচালনা করেছে 2013-14 সালে। জসিমউদ্দিন রহমানি এমন মামলায়ও গ্রেফতার ছিলেন যে মামলায় গ্রেফতার ছিলেন বর্তমানের উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র। এবং জসিমউদ্দিন রহমানি 5ই আগস্টের পর জামিনে মুক্ত হয়ে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে বলেছেন যে যারা বেরিয়ে এসেছেন এবং জঙ্গি হামলার সঙ্গে বা জঙ্গি তৎপরতার সঙ্গে আগে অভিযুক্ত ছিলেন বলে অভিযোগে যারা এখন বেরিয়ে এসেছেন তারা সকলেই তওবা করেছেন এবং বুঝতে পেরেছেন যে তারা আগে ভুল পথে পরিচালিত হচ্ছিলেন, কাজেই এখন জামিনে মুক্ত হলে এটাতে কোনো অসুবিধা নেই। তবে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিকদের মধ্যে জঙ্গি তৎপরতার অভিযোগে সে দেশটির সরকারের তৎপর হয়ে ওঠা, সে দেশটির সরকার সন্ত্রাসবাদ বিরোধী আইনে বাংলাদেশি শ্রমিকদের বিরুদ্ধে মামলা করা এবং সেই সন্দেহভাজনদের একটি দলকে বাংলাদেশে পাঠানোর পর সম্ভবত সরকারের উচিত হবে এই বিষয়গুলো তদন্ত করে দেখা যে সত্যি শেখ হাসিনা আমলে জঙ্গিবাদের যত ঘটনা ঘটেছে, যেসব হামলাকে জঙ্গি হামলা বলে অভিহিত করা হয়েছে এবং যেসব বিচার করা হয়েছে তার সবই বানোয়াট ছিল। বাংলাদেশে সত্যিই কি জঙ্গি তৎপরতা নেই? বাংলাদেশ সরকারের বর্তমান এই অবস্থান সম্পর্কে জানতে আমার মনে হয় মালয়েশিয়া সরকার সহ আন্তর্জাতিক পক্ষগুলো আগ্রহী হবে। মালয়েশিয়ায় প্রায় 1 বছর বাংলাদেশের শ্রমিক পাঠানো বন্ধ থাকার পর এই সবে মে মাসে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী ঘুরে এসেছিলেন এবং তারা এসে জানিয়েছিলেন যে তারা সেখানকার জনসম্পদ মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশকে তারা সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবেন শ্রমিক নিয়োগের ক্ষেত্রে আগামী সময়টাতে। কিন্তু বুঝতে বাকি থাকে না যে বাংলাদেশি শ্রমিকদের ভেতরে জঙ্গি তৎপরতা চলছিল এবং তা নিয়ে রীতিমতো মালয়েশিয়া পুলিশ এখন ব্যাপক তদন্ত চালাচ্ছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন, সংবাদ মাধ্যমগুলো নানা দিক থেকে এই খবরের বিশ্লেষণ করছে, মানে এটাই দাঁড়াচ্ছে যে মালয়েশিয়া সরকার আগামীতে বাংলাদেশি শ্রমিক নেওয়ার ক্ষেত্রেও এই বিষয়টি মাথায় রাখবেন। মালয়েশিয়ার সংবাদ মাধ্যমের একটা বড় উদ্বেগের জায়গা ছিল এই যে বাংলাদেশি শ্রমিকরা কি শুধুই তাদের মধ্যে এই জঙ্গি তৎপরতা চালাচ্ছিল নাকি তারা মালয়েশিয়ার স্থানীয়দের মধ্যেও তাদের এই উগ্রবাদী ভাবধারা ছড়িয়ে দেওয়ার কাজ করছিল। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে এই বাংলাদেশি শ্রমিকেরা মূলত তাদের কমিউনিটির ভেতরেই বাংলাদেশি শ্রমিকদের ভেতরেই উগ্রবাদী মনোভাবের চাষ করছিল এবং এখন পর্যন্ত তাদের সন্ত্রাসবাদী চক্রের সঙ্গে মালয়েশিয়ার কোনো ব্যক্তির সংশ্লিষ্টতার খবর পাওয়া যায়নি। বাংলাদেশের সরকারের এখন বোধহয় খতিয়ে দেখা উচিত যে এরা কি কোনো আন্তর্জাতিক চক্রের সঙ্গে সংযুক্ত হয়ে মালয়েশিয়ায় বসেই আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আইএস বা ইসলামিক স্টেটের ভাবধারায় অনুপ্রাণিত হলো, নাকি এরা বাংলাদেশের আইএস ভাবধারার ইসলামিক স্টেট ভাবধারার কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে আগে থেকে এই কাজ করছিল। তাদের আসলে উগ্রবাদী চিন্তায় বা মতাদর্শে অনুপ্রাণিত করলো কারা? বাংলাদেশি কোনো সংগঠন নাকি আন্তর্জাতিক কোনো সংগঠন? এই খবরগুলো জানা অত্যন্ত জরুরি। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে ঢালাও হারে জঙ্গি মামলায় অভিযুক্ত ব্যক্তিদের জামিন দিয়েছেন। এই মামলার বিচার কাজগুলো একরকমের থমকে গেছে। সম্ভবত এই মামলার বিচার কাজগুলো এখন উল্টো দিক থেকে করার কথা বলা হচ্ছে।
বিভিন্ন সভা সমাবেশে দাবি নামায় এবং সম্ভবত সরকার সেটাই করতে যাচ্ছে। কিন্তু সরকার এর আগে এই কথা বলে আমাদেরকে আশ্বস্ত করছে না যে তাদের কাছে একমাত্র তাদের বিশ্বাস ছাড়া আর কোনো তথ্য উপাত্ত প্রমাণ আছে কিনা যে শেখ হাসিনার আমলে যত জঙ্গি মামলা করা হয়েছিল এবং যেসব ব্যক্তিকে জঙ্গি হামলার সঙ্গে জড়িত বলে অভিযুক্ত করা হয়েছিল এর পুরোটাই বানোয়াট ছিল কিনা। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলায় নিহত অধ্যাপক রেজাউল করিমের ছেলে সংবাদ মাধ্যমকে বলছেন যে তারা খবর পেয়েছেন তার বাবার মৃত্যুর জন্য দায়ী এই বিচার শেষে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিও 5ই আগস্টের পর এখন জামিনে মুক্ত হয়ে গেছেন। কিন্তু তাদের পরিবার সত্যিকার অর্থেই জানতে চান যে যদি শেখ হাসিনা সরকার ভুয়া ব্যক্তিদেরকে এই সব মামলায় সাজিয়ে বিচারের সম্মুখীন করে থাকে এবং তার পিতাকে হত্যার পেছনে কোনো সংগঠিত সংগঠন ছিল কিনা, এই বিষয়গুলো জানা এখন ক্ষতিগ্রস্ত পক্ষ খুব গুরুত্বপূর্ণ মনে করছে। বাংলাদেশের 5টি জেল থেকে জুলাই আগস্ট মাসে 2000-এর বেশি অপরাধী পালিয়ে গেছে। কিন্তু এই অপরাধীদের মধ্যেও কতজন জঙ্গি হামলায় অভিযুক্ত ছিলেন, জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত ছিলেন বলে গ্রেফতার ছিলেন, তার কোনো হিসাব এখন পর্যন্ত সরকারের তরফে দেওয়া হয়নি। মালয়েশিয়ার এই ঘটনার পর বাংলাদেশ থেকে পরবর্তীতে শ্রমিক নেওয়া শুরু করতে আবারও আমার ধারণা মালয়েশিয়ার সরকার জানতে চাইবে বাংলাদেশের বর্তমান সরকার ইউনূস সরকার বাংলাদেশে জঙ্গি তৎপরতা দমনে নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নিয়েছে বা কি ব্যবস্থা নিচ্ছে। বাংলাদেশের সরকার যদি সত্যি মনে করে যে বাংলাদেশে জঙ্গি তৎপরতা নেই, পুরোটাই আওয়ামী লীগ সরকারের বানোয়াট, তাহলে সেটাও তাদের প্রমাণ করার যথেষ্ট প্রয়োজন আছে বলে আন্তর্জাতিক পক্ষগুলো মনে করবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশে বর্তমান সরকার একদিকে যেমন জঙ্গি হামলা মামলায় অভিযুক্ত ব্যক্তিবর্গকে কিংবা জঙ্গি তৎপরতার দায়ে অভিযুক্ত ব্যক্তিবর্গকে জামিনে মুক্ত করে দিচ্ছেন, তাদের বিচার কাজ থামিয়ে রেখেছেন, অন্যদিকে পুলিশের যে অংশটি কাউন্টার টেরোরিজমের সঙ্গে জড়িত ছিল কিংবা র্যাবের যে অংশটি মূলত জঙ্গি তৎপরতা দমনের সঙ্গে জড়িত ছিল সেই কর্মকর্তাদেরকে বাংলাদেশে বর্তমানে আইনের মুখোমুখি করার প্রক্রিয়া চলছে। তাদের বেশিরভাগকে তালিকাভুক্ত করা হয়েছে এবং এদের বেশিরভাগের বিরুদ্ধে মামলার পর মামলা হয়েছে এবং প্রশাসনিক ব্যবস্থায় তাদেরকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই পুরো বিষয়টি বাংলাদেশকে ঝুঁকির মুখে ফেলেছে কিনা ইউনূস সরকারের মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জঙ্গি তৎপরতায় ধরা পড়ার পর এই পুরো বিষয়টি আমার মনে হয় পুনর্বিবেচনা করা উচিত।